আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজ তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা নিশ্চয়ই গত ক্লাসগুলো বাড়িতে দেখেছো। আজ আমি আবার শুরু করছি। প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি তাজমা খাতুন, প্রভাষক, জীববিদ্যা বিভাগ, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রূপসা, খুলনা। আজ আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের কোষের গঠন থেকে পাঠ 3 ক্লাস নিব। এখন আজ আমরা যা শিখব, সবাই খেয়াল করো এবং সবাই খাতা কলম নিয়ে সামনে বসে যাও এবং আমি যা বলবো খেয়াল করে শুনবে এবং লিখবে। আজ আমরা যা শিখব, কোষ প্রাচীর কী, কোষ প্রাচীরের গঠন লিখো, কোষ প্রাচীরের কাজগুলো লিখো। এই প্রশ্নগুলো খাতায় লিখে নিবে। আসো এরপরে আমরা দেখি এখানে কি দেখতে পাচ্ছ। একটা বাড়ি এবং তাকে ঘিরে কিছু প্রাচীর, ওয়াল নির্মিত, মানে রড নির্মিত কিছু প্রাচীর লম্বা লম্বাভাবে আটকানো আছে, ঘেরা আছে, তাই না? এই যে বাড়িটাকে ঘেরা আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি যে প্রাচীর দিয়ে ঘেরা। এ থেকে আমরা বুঝতে পারবো আজ আমরা কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা তোমাদের উদ্ভিদ কোষে চিহ্নিত চিত্র, তার বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই বাড়িতে এটা ছবি আঁকা শিখেছো এবং বিভিন্ন অংশগুলো চিনতে পেরেছো। তারপরেও আমি আবারও তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি, এই যে একটা উদ্ভিদ কোষ, তার চিত্রে আমরা কী কী দেখতে পাচ্ছি। সবচেয়ে বাইরের স্তরকে বলা হবে কোষ প্রাচীর, তারপরে আছে কোষ ঝিল্লি, তারপরে আছে এর ভিতরকার যে উপাদানগুলো, যেমন সবচেয়ে বড় অংশটার নাম হলো কোষ গহ্বর, তার এক পাশে অবস্থান করছে নিউক্লিয়াস এবং তাকে ঘিরে আছে আরও আছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, অন্তঃপ্লাজমীয় জালিকা, তাই না? আর আছে কি গলগি বডি ইত্যাদি। এরপরে এই উদ্ভিদ কোষটাকে যদি আরও স্পষ্ট সুন্দরভাবে দেখতে চাই, তাহলে এটা খেয়াল করো। এই যে চারপাশে সবুজে ঘেরা একটা ওয়াল, এটাই হচ্ছে সেই কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর দিয়ে ঘেরা ভিতরের যে উপাদানগুলা, সেইগুলোকেই হচ্ছে আমরা কি কোষ গহ্বর, অন্তঃপ্লাজমীয় জালিকা, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এগুলো সবই দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসের যে বিভিন্ন অংশগুলো আছে, যেমন নিউক্লিওলাস, ক্রোমোজোম, নিউক্লিয়ার আবরণ, নিউক্লিয়ার ছিদ্র, নিউক্লিয়ার ঝিল্লি, ক্রোমাটিন তন্তু, তাই না? এই সবগুলো কিন্তু কোষ প্রাচীরতে ঘেরা অবস্থায় আছে। তাহলে সেই কোষ প্রাচীরটাকে নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখো, কোষ প্রাচীর এটি কি? জনন কোষ ছাড়া উদ্ভিদের অন্যান্য সমস্ত কোষের প্রোটোপ্লাস্টের চারিদিক ঘিরে যে সছিদ্র, পুরু ও শক্ত জড় আবরণ থাকে, সেটি কোষ প্রাচীর। রবার্ট হুক সর্বপ্রথম 1665 খ্রিস্টাব্দে প্রথম দেখতে পান। 5 জগৎ শ্রেণীবিন্যাস ধারণায় শৈবাল, ছত্রাক, সায়ানোব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলে গণ্য করা হয় না, কিন্তু এইসব জীবেও কোষ প্রাচীর থাকে। কাজেই কোষ প্রাচীরকে উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য না বলে প্রধান বৈশিষ্ট্য বলাই ভালো। তাহলে আমরা এখানে কোষ প্রাচীর কি এটা জানলাম। সব ক্ষেত্রেই, মানে প্রাণী কোষ বাদে উদ্ভিদের যত উদ্ভিদ আছে নিম্ন শ্রেণীর হলেও, সেগুলোতেও কোষ প্রাচীর দেখা যায়। তাহলে এই কোষ প্রাচীরটাকে উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য বা প্রধান বৈশিষ্ট্য হিসাবে ধরা যায়। এরপরে আসো,
কোষ প্রাচীরের ভৌত গঠন। এর গঠনটা কি উপাদান নিয়ে গঠিত? গঠন ও পরিস্ফুটনের ভিত্তিতে উদ্ভিদের কোষ প্রাচীর 3টি স্তর দেখা যায়, যেমন মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এখন এই জিনিসগুলো, এই যে উদ্ভিদের কোষ প্রাচীর যে 3টে স্তর দেখছি, এগুলো আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। এখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি? একটা কোষ প্রাচীরের গঠন। এই সাদা কালো ছবি। কোষ প্রাচীরের গঠনের মধ্যে আমরা প্রধান প্রধান কোন অংশগুলো দেখতে পাচ্ছি? প্রাইমারি সেল মানে প্রাথমিক যে কোষ প্রাচীর, সেকেন্ডারি সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন কোষ ঝিল্লি, আর ভিতরে মাঝখানে ফাঁকা জায়গাটা ভ্যাকুল বা কোষ গহ্বর বলা হয়। আর আছে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যেই সব উপাদানগুলো ভাসমান অবস্থায় থাকে। তাহলে আমরা এই অংশগুলোকে যদি আলাদাভাবে কেটে দেখি, তখন ঠিক এরকম অবস্থা দেখা যাবে, লম্বা রডের মতো সাজানো, তাই না? প্রথম অবস্থা যে ভিতর থেকে যেটা মধ্যপর্দা থাকে, প্রাইমারি সেল থাকে, সেকেন্ডারি সেল ওয়াল থাকে। তাহলে এইগুলো আমরা আরও একটি চিত্রের মাধ্যমে স্পষ্ট দেখার চেষ্টা করছি। দেখো, এখানে 3টা পাশাপাশি অবস্থান করছে কোষ। এই কোষগুলোর মাঝে কি আছে? প্রাইমারি সেল ওয়াল তো দেখতে পাচ্ছি, সেকেন্ডারি ওয়ালটাও দেখতে পাচ্ছি, আর এদের মধ্যে পাশাপাশি কোষগুলোর মধ্যে ফাঁকা সংযোগ স্থল আছে। এই সংযোগ স্থলটাকে বলা হবে প্লাজমোডেজমাটা। আর এই পাশাপাশি কোষের মধ্যে সাধারণ একটা পর্দা দিয়ে সংযুক্ত বা পৃথক থাকে। সেই মাঝখানে যে পর্দাটা, সেটাকে বলা হবে মিডিল ল্যামিলা বা মধ্যপর্দা। তোমরা দেখতে পাচ্ছ, ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আসো মধ্যপর্দা। মধ্যপর্দাটা কি? এর আগে আমরা কোষ প্রাচীরটা কি জেনেছি, এবার মধ্যপর্দা। কোষ প্রাচীরের যে স্তরটি 2টি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসাবে অবস্থান করে, তার নাম মধ্যপর্দা, যেটা আমরা চিত্রে দেখেছি। কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে, সাইটোকাইনেসিস পর্যায়ে মাকুর নিরক্ষীয় অঞ্চলে ফ্রাগমোপ্লাস্ট নামে পেকটোজের কণা জমা হতে থাকে। এই কণাগুলোর সাথে পেকটিন জাতীয় ভ্যাসিকল পরস্পর মিলিত হয়ে একটি পাতলা কোষ প্লেট সৃষ্টি করে। ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে কোষ প্লেটটি এক স্তর বিশিষ্ট পর্দায় পরিণত হয় এবং পাশাপাশি 2টি কোষকে সিমেন্টের মতো ধরে রাখে। তাহলে বুঝতে পেরেছ মধ্যপর্দাটা কিভাবে অবস্থান করছে, কিভাবে সিমেন্টের মতো 2টি কোষকে ধরে রাখছে, তাই না? এটা আমরা জানতে পারলাম। এরপরে আসো প্রাইমারি প্রাচীর। মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটি পাতলা স্তর তৈরি করে। এটি প্রাইমারি প্রাচীর। প্রাইমারি প্রাচীরের পরেই হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। প্রাইমারি প্রাচীরের ওপর স্তরে স্তরে সেলুলোজ জমা হয়ে যে স্তর সৃষ্টি করে, তার নাম সেকেন্ডারি প্রাচীর। কোষের পরিণত অবস্থায় এর উৎপত্তি ঘটে। এই স্তরটি বেশ পুরু এবং 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। স্থায়ী কোষে এই প্রাচীর সৃষ্টি হয়। পাশাপাশি অবস্থিত কোষের কূপ বা পিঠ একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থানের জন্য কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের সৃষ্টি হয়। মুখোমুখি অবস্থিত এই 2টি কূপকে পিঠ জোড় বা পিঠ পেয়ার বলে। এই চিত্রটি বইয়েও তোমরা দেখতে পাবে, সেখানে পিঠ পেয়ারটা দেখানো হয়েছে সুন্দরভাবে। এরপরে আসো সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরের মূল কাঠামো তৈরি হয় মাইক্রোফাইব্রিল দিয়ে। এটি আবার সেলুলোজ দিয়ে তৈরি। এজন্য কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান হলো সেলুলোজ। তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। আবার সেলুলোজের গঠনগত উপাদান হলো গ্লুকোজ। তাহলে একটার সঙ্গে একটা সংযুক্ত। এইরূপ 100টি সেলুলোজ শৃঙ্খল সমান্তরালভাবে সজ্জিত হয়ে গঠন করে মাইসেলি।
এই মাইসেলিকেই কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। 20টি মাইসিলি সমান্তরালভাবে সজ্জিত হয়ে 200টি মাইক্রোফাইব্রিল গঠন করে। এগুলো একত্রিত হয়ে ম্যাক্রোফাইব্রিল গঠন করে। এটা হচ্ছে আমরা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনটা জানতে পারলাম, বা রাসায়নিকভাবে যে গঠনটা সেটা আমরা দেখলাম। এরপর আসো আমরা যা পড়লাম তার মধ্যে থেকে কী ধরনের ছোট প্রশ্ন হতে পারে যা আমি তোমাদেরকে একক কাজ হিসাবে দিতে পারি। তোমরা এটা খাতায় লিখে ফেলবে এবং উত্তরটা লিখবে। যেমন কোষ প্রাচীরে কয়টি কোষ স্তর থাকে, এটা তোমরা জানো, এই পড়ার মধ্যে আমরা পড়ে এসেছি। আর পিঠ বা কূপ কি, এটাও লিখবে। মধ্য পর্দার গায়ে কি থাকে। তাহলে এই যে যে প্রশ্নগুলো করা হলো এগুলোর উত্তর তোমরা খাতায় লিখবে। আমি যখন প্রতিষ্ঠান খুলে যাবে তখন তোমাদের আমি এগুলো দেখব তোমাদের কাছ থেকে। এরপরে আসো কোষ প্রাচীরের গুরুত্ব, যা খুবই ইম্পর্ট্যান্ট এবং এসে থাকে। এই গুরুত্বটা তোমরা ভালো করে মুখস্থ করবে, লেখার উপযোগী করে প্রথমে বুঝে নিবে, তারপরে মুখস্থ করে লিখে ফেলবে। এই কোষ প্রাচীরের প্রধান গুরুত্বগুলো হলো কোষে নির্দিষ্ট আকৃতি দান করে। এই কোষ প্রাচীরটার কাজ হলো কি, কোষের নির্দিষ্ট আকৃতি দান করবে আর প্রোটোপ্লাজমকে রক্ষা করবে, মানে ভিতরে যে উপাদানগুলো সেগুলোকে রক্ষা করাই হচ্ছে এর কাজ। কোষে দৃঢ়তা প্রদান করে এবং উদ্ভিদ দেহে কঙ্কাল গঠনের মতো কাজ করে। আর 4 নম্বর, কোষগুলোকে পরস্পর থেকে পৃথক করে রাখে এই কোষ প্রাচীরটা। কোষ বিভাজনের ধারা বজায় রাখে ও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। পিঠ অংশে প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে আন্তঃকোষীয় যোগাযোগ সৃষ্টিতে সাহায্য করে। 7, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহন করে। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো, তোমরা লেখার উপযোগী করে পড়ে ফেলবে। এরপর আসো মূল্যায়ন। তোমরা এই প্রশ্নগুলো পড়বে যে কোষ প্রাচীর কোথায় থাকে, মধ্যপর্দার কাজ কি, কোষ প্রাচীরের প্রধান উপাদানগুলো কি কি, এগুলো লিখবে। তাহলে তোমাদের বাড়ি কাজ এই কোষ প্রাচীরের উপরে যতগুলো ছবি আছে এগুলো সম্বন্ধে ধারণা নেওয়া। বাড়িতে এই ছবিগুলো আঁকার প্র্যাকটিস করবে এবং প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে মুখস্থ করবে। এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। আগামী দিনে নতুন ক্লাস নিয়ে আবার হাজির হব। তোমরা এটা এই ক্লাসটা বারবার দেখবে এবং পড়ে ফেলবে। তাহলে আজকে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকো, বাড়িতে ভালোভাবে লেখাপড়া করো। আজ সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।